রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মারুফুজ্জামান আসিল। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর আমাটি ভেপু প্রবন্ধটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তোমরা জানো এই আমাটি ভেপু গল্পটা কিন্তু মূলত পথের পাঁচালী প্রবন্ধ উপন্যাস থেকে নেওয়া হয়েছে, যে উপন্যাসে সত্যজিৎ রায় সিনেমা করে অস্কার পুরস্কার পেয়েছেন, প্রথম বাঙালি, আর কেউ পাননি এখন। আমরা প্রথমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জানার চেষ্টা করি। যেমন 1854 সালে 24 পরগনার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায়, মাতা মৃণালিনী দেবী। স্থানীয় বনগ্রাম স্কুল থেকে 1914 সালে তিনি মেট্রিক পাস করেন এবং কলকাতা রিপন কলেজ থেকে আইএ পাস এবং বিএ ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি হুগলি, কলকাতা, ব্যারাকপুরে বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন। শরৎচন্দ্রের পরে তিনি বাংলা কথা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পী। প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রাম বাংলার সাধারণ মানুষের সহজ সরল জীবন যাপনের অসাধারণ এক আলেখ্য নির্মাণ করে তিনি বাংলা কথা সাহিত্যে অমর হয়ে আছেন। প্রকৃতি এবং মানুষের জীবনের বিভিন্ন অভিন্ন সম্পর্কের চিরায়ত তাৎপর্য তার কথা সাহিত্য মহিমান্বিত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাসগুলো হচ্ছে পথের পাঁচালী, অপরাজিত, আরণ্য, ইছামতি, দৃষ্টিপদী। গল্পগ্রন্থ হচ্ছে মেঘমল্লার, মৌরিফুল, যাত্রাবদল। ইছামতি পুরস্কারে তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। 1950 সালে এই মহান সাহিত্যিক 1 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। আরও কিছু জানি ওনার সম্পর্কে। যেমন ধরো, উনি মাত্রালয়ে মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ, মাত্রালয়ে। এবং তার উল্লেখযোগ্য আরও কিছু বই, যেমন ধরো দৃষ্টিপ্রদীপ, আদর্শ হিন্দু, হোটেল, দেবযান, এগুলো। তারপর ধরো পথের পাঁচালী উপন্যাস অবরোধ সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পেয়েছে, সেটা আমরা বলেছি। এবং এই উপন্যাসের প্রধান কয়েকটি চরিত্রের নাম, যেমন ধরো অপু, সর্বজয়া, হরিহর, অপর্ণা। এবং ওনার লেখা উপন্যাসের উপরে আরেকটা চলচ্চিত্র করেছেন বিখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক, সেটা ছিল অশরী সংকেত। কেমন? এবার আমরা গল্পে আসি। আমাটি ভেপু গল্পটা কিন্তু অত্যন্ত গ্রামীণ একটা পরিবেশের গল্প, যেখানে তুমি দেখবে দুই ভাই বোন গ্রামীণ পরিবেশে বড় হচ্ছে। এই যে স্বাভাবিকভাবে দুষ্টামি করে, এর আম খাচ্ছে পেরে, ওর জাম খাচ্ছে পেরে, ওর কাঁঠাল খাচ্ছে, এরকম করে। এবং যে অপু এবং দুর্গা দেখবে ভাইয়ের যে বোন বেশি বাউন্ডারি টাইপের, সে সবসময় এটা ওটা নিয়ে আসছে, সারাদিন বাইরে থাকে। লিটল একটা বর্ণনা, অসাধারণ বর্ণনা। যেমন ধরো সকালবেলা 8টা কি 9টা, হরিহরের পুত্র হরিহর মানে অপু এবং দুর্গার বাবা আপন মানে রোয়াকে বসিয়ে, রোয়া বারান্দা বসে খেলা করতেছে। তাহার একটা ছোট টিনের বাক্স আছে, সেটা ডালা ভাঙা, বাক্সের সমুদ্র সম্পত্তি সে উপর করিয়া মেঝেতে ঢালিয়েছে। এটা রং ওঠা কাঠের ঘোড়া, 4 পয়সা দামের একটা টোল খাওয়া টিনের ভেপু বাসি, গোটাগত করি, এগুলো সে মায়ের অজ্ঞাতেশ্বরে লক্ষ্মী পূজার করি চুপটি হইতে খুলিয়া লইয়াছে। পাশে কেউ টের পায়, এই ভয়ে সর্বদা লুকায় রাখে একটা 2 পয়সা দামের পিস্তল, কতগুলো শুকনো নাটা ফল মানে করঞ্চা ফল, দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথাও হইতে অনেকগুলি কুড়াইয়া আনিয়াছিল। কিছু তাহাকে দিয়েছে, কিছু নিজের পুতুলের বাক্সে রাখিয়ে দিয়েছে। তো একদিন এই সময় সে দুর্গা ডাকছে, তাহার এসে লুকিয়ে ফেলছে। দুর্গা বয়স 10-11 বছর হবে, গরম পাতলা পাতলা, রঙ মতো ততটা ফর্সা, একটু চাপা, হাতে কাচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুল রুক্ষ, বাতাসে উড়িতেছে, মুখের গরম বন্ধ নয়। অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর। অপু রোয়া হইতে নামিয়া কাছে গেল, বলল, কে রে? দুর্গা হাতে একটা নারকেলের মালা, মানে নারকেল খাওয়ার পরে আমরা যে আচ্ছাটা পাই, নারকেলের মালা বলে, সেটা সে নিচু করিয়া দেখালো কতগুলি কচি আম কাটা। সুর নিচু করে বলল, মা ঘাট থেকে আসলি তো? অপু মাথা ঘাড় নাড়িয়ে কইল, হুঁ। দুর্গা চুপি চুপি বলল, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস? আমের কুশি চালাবো, মানে কি আম ভর্তা করবো। অপু আহ্লাদের সহিত বলে উঠল, কোথায় পেলি রে দিদি? দুর্গা বলল, পটকিদের বাগানের সিঁদুর কোটায় তলায় পড়েছিল, আম দিকে একটু নুন আর তেল। অপু দিদির দিকে চাহে বলল, তেলে ভার ছিল, মা মারবে যে, আমার কাপড় যে বাসি, এটা একটা কুসংস্কার। তুই জানা শিগগির করে, মার আসতে এখন ঢের দেরি, খার কাছতে গিয়েছে, শিগগির যা। অপু বলল, নারকেল মাটা আমায় দে, ওতে ঢেলে নিয়ে আসবো। তুই খিড়কি ধরে, মানে কি পিছনের দরজা গিয়ে দেখ মা আসছে কিনা। দুর্গা নিম্ন স্বরে বলল,
তেলটা যেন মেঝেতে জ্বালিস নে, সাবধানে নিবি, নইলে মা টের পাবে, তুই তো একটা হাঁপাচ্ছি। তো আনলো, বানালো, বানিয়ে দুই ভাই বোনে খাচ্ছে দেখো মজা করে, এবং বলছে যে দুর্গা ওকে বলছে যে লঙ্কা আনতে পারিস, তোকে আরেকটা দিব তাহলে। আবার ওবেলা আনবো, যেমন এখন প্রতিদিন দুবার ধরে আম গাছটা গুটি যা ধরেছে দুপুরের রোদের তলায় ঝরে পড়ে। 5 মিনিটে ওদের বাড়ি পড়া দিচ্ছে দেখো, দুর্গাদের বাড়ির চারপাশে জঙ্গল। হরিহরের জ্ঞাতি ভ্রাতা নীলমণিরা সম্প্রতি গত বছর মারা গিয়েছে। তার স্ত্রী কন্যা লইয়া নিজ পিতলে বাস পেতেছেন। কাজেই পাশের এই ভিটাও জঙ্গলের ভিতরে হয়ে পড়িয়াছে। নিকটে আর কোনো লোকের বাড়ি নাই। 5 মিনিটে পথ গেলে তবে হুকুন খুঁজে পাই। দুটো বাড়ির কথা বলছে। হরিহর বাড়িটাও অনেকদিন হয়ে গেল, মেরামত হয় নাই। সামনের দিকে রোয়াক ভাঙা, ফাটলে বন বিছুটির এবং কাল মেঘ গাছের বন গজাইয়াছে। ঘরের দৌড়, জানলার কপাট সব ভাঙা। নারিকেলের দড়ি দিয়া গড়াদের সঙ্গে মানে কি জানলার শিকের সাথে কোনোভাবে বাঁধা আছে। খিড়কিতে ঝড় দেওয়ার শব্দ হলো, মানে কি অপু দুর্গার মা চলে এসছে। তো মার ডাক একবার কানে গেলে দুর্গার এখন দুর্গাকে ডাকছে, দুর্গা এখন তো দুর্গা সবাই এখানে আমচুরি কাছে খাচ্ছে দুজনে, একজন দুজন তাকাচ্ছে। দ্রুত খেয়ে যেটা বাকি ছিল ফেলে দিয়ে একদম ভালো মাসের মধ্যে বাসায় এসে হাজির। কোথায় বেরোনো হয়েছিল শুনি, মা বলছে একলা নিজে কত দিকে যাব, সকাল থেকে খার কেচে গা গতর ব্যথা হয়ে গেল, একটুখানি কুটো গাছটা ভেঙে দুখানা করা নেই, কেবল পাড়ায় পাড়ায় টোকলা সেজে বেড়াচ্ছে, সে বাদর কোথায়? দুর্গাকে বলছে অপু কোথায়? অপু আসে বলে মা খিদে পেয়েছে। রসু একটু দাঁড়াও বাবু, রসু বলছে থামো একটুখানি হাফ জড়িত দাও, তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফারমাস। ও দুর্গা দেখ তো বাছুরটা হাঁক পারছে কেন, মানে না গরুর বাছুর ডাকছে কেন? খানিকক্ষণ পরে সর্বজয়া, তাহলে দুর্গাদের মার নাম কি সর্বজয়া, রান্নাঘরে দাওয়ায় বটি পাতিয়া শশা কাটতে বসিল। অপু কাছে বসিয়া বইল আর একটু আটা বের কর না মা, মুখে বড্ড লাগে। দুর্গা নিজেরা ভাগ হাতে পাতে লইয়া সংকুচিত সুরে বইল চাল বাজার নেই মা। অপু খাইতে বইল চিবড়া ধরে আম খেয়ে দাঁত টকে, যে টকে বলার সাথে সাথে কিন্তু যখন দুর্গা দিকে তাকালো একদম বন্ধ হয়ে গেছে, কারণ ধরা পড়ে গেছে যে আম চুরি করছে। এখন দুর্গার পুকুরের পিছিয়ে তো চোখ টেপায় বাধা পায়, তার কথা অর্থবোধে বন্ধ হয়ে গেল। কার কথা? অপুর কথা। তখন সর্বজয়া বলছে আম কোথায় পেলি? সত্য প্রকাশ করিতে সাহসে না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে চাহিল। সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বইল তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি? ওই মুহূর্তে স্বর্ণ গড়ে নিয়ে এসে হাজির, কারণ স্বর্ণ গড়ে নিয়েছে দুধ দোয়ায়, গরুর দোয়ায়। কথা চাপা পড়ে গেল। তখন মা বলছে যে যা গিয়ে ওটা বাছুরকে ধর। অপু যখন বেরোচ্ছে, অপুর পিঠে ঠাস করে একটা খুশি দিয়ে বলতেছে আম খেয়ে দাঁত টকে দ্বারা আরেকবার পট্টিদের কাকরতলি আম করিয়ে আনবো, তোরে হিলে চালাবো, তোকে একটাও দিব না। এই দেখো নিটোর কি চমৎকার বর্ণনা। তারপরে বাবা আসলো একটু পরে, বাবা আসছে একটু পরে হরিহর খাইতে বসিয়া বইল আজ 10 বছর টাকার জন্য গেছিলাম বলতে, তাহলে যেমন একটা জায়গার নাম। একজন লোক খুব মাতবর, 5-6টা গোলা বাড়িতে, বেশ পয়সা লোক। আমার দেখে দণ্ডবোধ করে বললে, মানে 5-6টা গোলা কেন বলছে? কারণ যার কথা বলছি ওরা কিন্তু ছোট জাত, একসময় খুব গরিব ছিল। আর ওরা হরিহর বাবু কিন্তু ব্রাহ্মণ, তো ব্রাহ্মণদের অবস্থা তো বুঝো, হিন্দুদের কিন্তু ব্রাহ্মণরা খুব সম্মানিত জাত। এখন ওই লোকটা তাকে বিয়ের প্রস্তাব নিয়ে বলছে যে আপনারা, আমরা বাড়ির সাথে ভাবছি আপনাদের বাসায় দাওয়াত দিব, আর আপনার দাওয়াত দিচ্ছেন না কেন? এবং প্রস্তাব কিন্তু খুব লোভনীয় প্রস্তাব। বলছে তাদেরকেও নিয়ে যাবে ওই গ্রামে, নিয়ে তাদেরকে বাড়িঘর করে দিবে, গরু ছাগল করে দিবে এবং পূজা অর্চনা করার জন্য সব ব্যবস্থা করে দিবে। তো এইটা শোনার পরে তো সর্বজয়া একদম কথা বন্ধ হয়ে গেছে, একদম খুশিতে। কিন্তু বলছে যে এখনই তুমি রাজি হলো না কেন? কিন্তু হরিহর বলছে যে ওরা তো সৎ লোক, ছোট জাত, তোমার তো আবার গল্প করে বেড়ানোর সব কাউকে বলো না, না করবো না। কিন্তু তখন আবার দেখা ইয়ে বলছে, সর্বজয়া বলছে যে আমার কাছে, ওনার কাছে 2 টাকা পায়, যেমন সেজো ঠাকুর 5 মাস হয়ে গেল। আবার রাধা বৈষ্ণব বউ তো ছিঁড়ে খাচ্ছে, সেটা ওপর কথা বলছে যে তার অনেক কাপড়টা কয়েক জায়গা তালে দেওয়ার, মানে উনি এখনই রাজি হতে চাচ্ছে। কিন্তু হরিহর বলছে এখন রাজি হলে ভাববে ছোট লোক, ঠাকুরের ঘরে দেখছি খাবার নেই, এটা ভাববে। তো আবার বলছে যে আমি দেখি আগে মজুমদার মশাইয়ের সাথে কথা বলে পরামর্শ করে। হ্যাঁ, তো এই সময় দুর্গা কোথাও হইতে পা টিপে আসিয়া বাইরের দুয়ারে আড়াল হইতে সতর্কতার সহিত একবার উকি বাইল এবং অপর সম্রাট সদায় দেখিয়া ওধারে পাঁচিলের পাশ
বাহিরে বাটি রুয়াকে উঠিল। দাঁড়ানের দুয়ার আস্তে আস্তে ঠেলিয়া দেখিল উহা বন্ধ আছে। এদিকে রুয়াকে দাঁড়ানো অসম্ভব, রৌদ্রে তার পা পুড়িয়া যায়। কাজে সে স্থান হইতে নামিয়া গিয়া উঠানের কাঠার দ্বারা দাঁড়াইল। রৌদ্রে বেড়াইয়া তাহার মুখ রাঙা হয়ে উঠিয়াছে। আঁচলে খুঁটে কি কতকে যত্ন করিয়া বাঁধা। সে আসিল এই জন্য যে যদি বাইরের দুয়ার খোলা পায় বা ঘুমাইয়া থাকে, তবে ঘরের মধ্যে চুপি চুপি ঢুকিয়া একটু শুইয়া লইল। কিন্তু বাবা, বিশেষত মার সামনে সম্মুখের দুয়ার দিয়া বাড়ি ঢুকিতে তাহার সাহস হল না। সে বেরিয়ে গেল এবং ওই যে ররাফের যে নিচে উনি দেখেন 26টা হয়েছে, বলছেন এনেছে ভালো করেছে, না হলে ওদের বাড়ির গরুটা রাক্ষস গরুটা খেয়ে ফেলতো। কেবল বিচে চুপ করছে এবং গরু খেয়ে ফেলছে, সে নিয়ে আসছে ভালো করছে বলছে। এবং শেষটাতে দেখো সে খেলা বন্ধ করিয়া সমস্ত বিচে আবার সযত্নে আঁচলে খুঁটে বাঁধিল। হঠাৎ কি ভাবিয়া রুক্ষ চুল বলি বাতাসে উড়াইতে উড়াইতে মহাখুশির সহিত পুনরায় সোজা বাটির বাইরে। এই যে দ্বিতীয় বর্ণনা দেখো, আমাদের কিন্তু এরকম আছে, তুমি দেখবে আশেপাশে কি চমৎকার একদম স্বাভাবিক সহজ সরল প্রাঞ্জল বর্ণনা। এবং এই যে বর্ণনাটা উনি কেন দিয়েছেন, আমরা কেন পড়ছি দেখো, আমরা পড়ছি এই জন্যে যে আমাদের অবশ্যই উচিত গ্রামের যে স্বাভাবিকতা, সহজ সরল প্রাঞ্জল বর্ণনা আমাদের জীবনেও যেন এই স্বাভাবিকতা থাকে, সবসময় সহজ সরল স্বাভাবিক ভাবটা থাকে। এবং তোমরা এই গল্পটা বারবার পড়বে এবং উপন্যাসটা পড়বে, পথের পাঁচালী এবং অপরাজিত উপন্যাসগুলো পড়বে। কিন্তু শব্দ তো আমরা দেখি, যেমন রোয়াক মানে কি ঘরের সামনের খোলা জায়গা বা বারান্দা, চুপড়ি মানে কি ছোট ঝুড়ি, ক্ষুদ্র ধামা যেটা, নাটাফল মানে করণ চপল, খাপটার কিছু হচ্ছে কলসি হাড়ি প্রভৃতির ভাঙা অংশ বা টুকরা। পিঁজরা বলে আসামি মানে কি খাঁচায় পরে থাকা অবরিত আসামের মতো অর্থে বোঝাচ্ছে। এবং কুটো গাছ মানে কি তৃণ, রস মানে কি থামো থামো। কেমন? তাহলে তোমরা অবশ্যই কী করবে, এই স্বাভাবিক জীবনে অভ্যস্ত হওয়ার চেষ্টা করবে এবং স্বাভাবিকতা সবসময় বজায় রাখার চেষ্টা করবে। অনেক ধন্যবাদ।